আচ্ছা, ভিডিওটা কিন্তু স্টার্ট করবো মোহামেডান স্পোর্টিংকে দিয়ে, কারণ আজকে অফিসিয়ালি ইন্ডিয়ান সুপার লিগের তরফ থেকে অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হয়েছে যে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আপাতত আইএসএল এ এন্ট্রি নিয়ে ফেললো। দেখো, আমরা আগে থেকেই জানি যে যেদিনকে মোহামেডান স্পোর্টিং আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে সেই দিন থেকে আমরা জানি যে বাংলার 3 প্রধানকে এবার আমরা আইএসএল এ দেখতে চলেছি। এতদিন ধরে কোথাও একটা খালি খালি মনে হয়েছিল, 4টে সিজন জুড়ে আমরা মোহনবাগান ইস্টবেঙ্গলকে দেখছিলাম, মোহনবাগান ব্যাক টু ব্যাক দুটো সিজনে দুটো ট্রফি পেয়েছে, একটা সিজনে আইএসএল কাপ, একটা সিজনে আইএসএল লিগ সিল অর্থাৎ চ্যাম্পিয়নশিপ পেয়েছে। ইস্টবেঙ্গল এখনও অবধি একটা সাকসেসের রাস্তাতে রয়েছে যে কিভাবে সেটা আর্ন করা যায়। আমরা কোথাও একটা মিস করছিলাম যে কিছু একটা ব্যাপার গোটা কলকাতার ফুটবলকে কানেক্ট করার জন্য একটা মিসিং পয়েন্ট রয়েছে, এবং সেটা অবশ্যই কিন্তু মোহামেডান স্পোর্টিং ছিল। আপাতত সেটা ফুলফিল হয়ে গেল এবং একটা ডট সেটা কিন্তু পুরো কানেক্ট হয়ে গেল 3 প্রধানের মধ্যে, এবং গোটা কলকাতাকে এবার বা গোটা বাংলার ফুটবলকে এবার দেখবো যে হ্যাঁ, সবাই মিলে তাদের ফেভারিট ক্লাবকে নিয়ে মেতে উঠছে, এবং অবশ্যই একটা সাকসেসের রাস্তাতে আমরা বাংলার 3 প্রধানকে দেখতে চলেছি। তো মোহামেডান স্পোর্টিংয়ের আশাটা ভীষণভাবে দরকার ছিল। তারা মেরিটের ভিত্তিতে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে সেই রাস্তা তৈরি করেছে, অর্থাৎ আইএসএল সিজন 11 থেকে আমরা 13টা টিমকে দেখতে চলেছি। এটা তো আপাতত কনফার্মড, বাট হ্যাঁ, অনেকে এখনও অবধি হায়দ্রাবাদ এফসিকে নিয়ে সন্দিহান রয়েছে। আমি নিজেও পার্সোনালি রয়েছি, প্রায় সবাই রয়েছি যে ফাইনালি হায়দ্রাবাদ থাকবে কি থাকবে না। তো 13 টিমের আইএসএল হবে না 12 টিমের আইএসএল হবে, সেটা তো আইএসএলের যখন ফিক্সচার বেরিয়ে আসবে তখনই সেটা কনফার্মড হয়ে যাবে। আর মোহামেডান স্পোর্টিং এইবারে যেভাবে টিম তৈরি করেছে, ভালো কিছুর আশা করতেই পারে। 3জন বিদেশি প্লেয়ারকে রেখে দিয়ে নতুন 3জনকে নিয়ে আসা, যাদেরকে নিয়ে এর আগে কথা বলেছি, পরে একটা ডিটেল ভিডিও প্রত্যেকটা আইএসএল টিমকে নিয়ে আসবে, বিশেষ করে যাদের এখনও অবধি 6জন করে বিদেশি প্লেয়ার হয়ে গেছে। ডুরান্ডের জন্য সেই ভিডিওগুলোকে আমি সিরিয়াসলি বানাতে পারিনি, এবং নিজের কিছু পার্সোনাল ব্যস্ততার জন্য। কিন্তু বেশ কিছু ডোমেস্টিক ভালো ভালো প্লেয়ার কিন্তু মোহামেডান স্পোর্টিং সাইন করিয়েছে, এবং ব্যাক টু ব্যাক তাদের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। ওভারঅল মোহামেডান স্পোর্টিং কিন্তু এবার একটা ব্যালেন্সড স্কোয়াড তৈরি করার চেষ্টা করেছে। খুব বড় নামের পেছনে দৌড়য়নি, খুব একদম ঢেলে ঢেলে টাকা পয়সা খরচা করেনি, খুব ব্যালেন্স তৈরি করার চেষ্টা করেছে। পরের সিজন থেকে কিন্তু বড় টার্গেট মোহামেডান স্পোর্টিং নিয়েছে। তবে সবটাই ডিপেন্ড করছে যে এই সিজনে কে কে কত ভালো পারফরমেন্স করছে, কাকে নিয়ে কত দূর অবধি প্ল্যান করা যায়, এবং কারা ইমপ্রেস করতে পারছে আর কারা ডিপ্রেস করে দিচ্ছে। সব কিছুর উপরে কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের পরবর্তী সিজন থেকে টিম বিল্ডিং দাঁড়িয়ে থাকবে, কারণ আমরা অলরেডি জানি যে স্ট্রাচি স্পোর্টস তারা কিন্তু এসে 3 বছরে 100 কোটি টাকার মতো ইনভেস্ট করছে। সো সেই টাকাটাকে কিন্তু খুব ভালোভাবে মোহামেডান স্পোর্টিং ইউজ করতে চাইবে, ইউটিলাইজ করতে চাইবে, এবং আরও ভালো কিছু সিগনেচার আমরা দেখতে পাবো। তবে এই সিজনে মোহামেডান স্পোর্টিং কত ভালো পারফরমেন্স করছে সেই দিকে আমরা তাকিয়ে থাকবো। অ্যাটলিস্ট আমি অন্তত চাই যে প্রথম সিজনটাতে এমন একটা মার্ক রাখুক মোহামেডান স্পোর্টিং, যেটা ইন্ডিয়ান ফুটবলে একটা দামামা বাজিয়ে দেয়। আর নেক্সট যেটা নিয়ে কথা বলতে হবে সেটা কিন্তু অবশ্যই ডুরান্ড কাপ। দেখো, ডুরান্ড কাপ নিয়ে আমরা কয়েকদিন আগেও ভীষণভাবে ডাউটফুল ছিলাম যে আদৌ আর কলকাতাতে ম্যাচ দেখতে পাবো কিনা। যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যেভাবে বিভিন্ন নিউজ ঘুরে বেড়াচ্ছিল, সেখানে দাঁড়িয়ে হ্যাঁ, একটা তো ডাউট তৈরি হয়েছিল। আর বাংলার ফুটবলের ফ্যান আমরা, সেখানে দাঁড়িয়ে যদি কলকাতাতে ডুরান্ড কাপ দেখতে না পাই, তাহলে ভীষণভাবে কিন্তু ডিসহার্টেন হওয়ার একটা রাস্তা তৈরি হয়ে গেছিলো। তো সেটা কিন্তু আপাতত হচ্ছে না, বুঝতেই পারা যাচ্ছে, এবং সবটাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, অফিসিয়ালি ডিক্লেয়ার্ড হয়ে গেছে যে সেমিফাইনাল 2 এবং ফাইনাল কিন্তু কলকাতাতে হবে, মানে জুয়ারতিতে হবে। বাট সেমিফাইনাল 1 সেটা কিন্তু হবে শিলংয়ে, এবং অবশ্যই সব থেকে বেশি ফোকাস থাকবে তার পরের দিনকে, কারণ সেমিফাইনাল 2 এ মুখোমুখি হবে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি। যে বেঙ্গালুরু এফসি কিন্তু গতকাল একদম লাস্ট একদম ভেরি ভেরি লাস্ট সেকেন্ডে গোল তুলে নিয়ে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দিয়েছে, এবং তারপরে যে ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়াতে বেঙ্গালুরু করেছে, তো ভাই নিজেকে কন্ট্রোল করে রাখাটা খুব টাফ ব্যাপার। তো সেই বেঙ্গালুরু এফসি মুখোমুখি হচ্ছে, আর বেঙ্গালুরু মোহনবাগান মানে আমরা জানি যে সেই রাইভেলরি কিন্তু 10-11 বছর আগে শুরু হয়েছিল, যেটা এখনও অবধি চলছে, পুরো দমে চলছে, এবং তার কোয়ালিটি 1%ও কিন্তু ডিক্রিজ করেনি, বরং প্রতি সিজনে তার কোয়ালিটি 1%, 5% করে ইনক্রিজ করেছে। এবং কোথাও আমাদের যে একটা ক্রেজিনেস এই ম্যাচটাকে ঘিরে, সেটাও কিন্তু তৈরি হয়, কারণ বহু 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 ভালো ভালো ম্যাচ, ভালো ভালো মুমেন্ট, ট্রফি উইনিং মুমেন্ট, লিগ উইনিং মুমেন্ট কিন্তু এই দুটো টিম আমাদেরকে গিফট করেছে অনেক দিন ধরে। তো সেই ম্যাচটা কিন্তু আমরা সেমিফাইনাল 2-তে দেখতে চলেছি, এবং সেখানে দাঁড়িয়ে কী কী স্ট্র্যাটেজি হতে পারে, কী কী ফরমেশন হতে পারে, কোন কোন প্লেয়াররা বেস্ট 11-এর মধ্যে ঢুকতে পারে, সেটা নিয়ে অবশ্যই যখন প্রিভিউ বানাবো কথা বলবো। আর আমি আগেই কথা দিয়েছি যে এবার থেকে ওই ম্যাচ ডেতে না, মোটামুটি আমি একদিন আগে নিশ্চিতভাবে 100% আমি চেষ্টা করব যে ম্যাচ প্রিভিউ আনার জন্য। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে সেটা নিয়ে কালকের ভিডিওতেও কথা বলেছিলাম, যে হোসে মুলেনা তিনি কিন্তু একটা ডিফারেন্ট ট্যাকটিক্সকে শুরু থেকে নেওয়ার চেষ্টা করেছিলেন। সেখানে কোথাও অনেকে বলেছে যে এখনই কিন্তু ক্রিটিসাইজ করা উচিত না, এখনই ব্লেম করা উচিত না। ভাই, একটা সেকেন্ডের জন্য, একটা মুমেন্টের জন্য আমি কোনো কোচকে ব্লেম করিনি, তো আমার ব্লেম করার মতো সিরিয়াসলি কোনো এখতিয়ার নেই, আমার সেই স্পর্ধাটাও নেই। বারবার বলি, কারণ তারা যে পজিশনে রয়েছেন সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের যে মেন্টালিটি, তাদের যে সিচুয়েশনাল
সিচুয়েশনাল ডিসিশন তার সাথে আমরা কখনোই কিন্তু ম্যাচ করাতে পারবো না নিজেদের যে ভাবনা চিন্তাগুলো রয়েছে। আমি শুধুমাত্র ম্যাচে যেটা দেখেছিলাম 90 মিনিট যা দেখেছি আমি শুধু সেইটুকুকে বলার চেষ্টা করেছি। এবার এখানে দেখো হ্যাঁ এই কথা ঠিক, কালকে আমি এটাও মেনশন করেছিলাম যে এটাই হচ্ছে এক্সপেরিমেন্টের সময়, ঠিক কথাই, কারণ এটা প্রি সিজন টুর্নামেন্ট হচ্ছে, যতগুলো ম্যাচ পাওয়া যায় 1টা 2টো 3টে হোয়াট এভার, সেইটুকু ম্যাচ যেমন অপোনেন্ট আসছে তার কোয়ালিটি ওয়াইজ সেখানে সেরকম কিন্তু এক্সপেরিমেন্ট হবে। বাট সেই এক্সপেরিমেন্ট যদি কোথাও একবার ফেল হয়ে যায় তাহলে কিন্তু সামনের দিকে যেটুকু সুযোগ থাকছে টিমকে আরও বেটার ওয়েতে তৈরি করে নেওয়া সেটা কিন্তু পাওয়া যাবে না, যেটা আমরা ইস্টবেঙ্গলের থেকে দেখেছি। অবভিয়াসলি কার্লোস কোয়াদ্রাত তিনি ব্যাপক হারে এক্সপেরিমেন্ট করেছিলেন, মানে হোসে মলিনার কি এক্সপেরিমেন্ট দেখেছি তোমরা জানো, যে আমরা শিলংয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচটা দেখতে গিয়ে পুরোপুরি বুঝতে পেরেছিলাম যে এক্সপেরিমেন্টের থেকেও ডাবল ট্রিপল এক্সপেরিমেন্ট হয়ে গেছে এবং ফাইনালি এমনই এক্সপেরিমেন্ট হলো যে তারপরে কিন্তু ইস্টবেঙ্গলকে হেরে ছিটকে যেতে হলো। অর্থাৎ তার কোনো সুযোগ নেই কার্লোস কোয়াদ্রাতের হাতে যে তিনি পরের ম্যাচগুলোতে আবারও কিছু চেঞ্জ ট্যাকটিক্স বানাবেন, তিনি স্ট্র্যাটেজিকে নতুন করে, আর কোনো সুযোগ নেই। এরপর সরাসরি আমরা দেখবো যে আইএসএল ইস্টবেঙ্গল কেমন করছে। মাঝখানে হয়তো কিছু লোকাল টিমসের সাথে সিএফএল এর কিছু টিমসের সাথে একটা প্র্যাকটিস ম্যাচ হতে পারে, বাস এর বেশি আর কিছু না। তো সেইটা ভয় না মোহনবাগানের ম্যাচটার ক্ষেত্রে আমার অন্তত তৈরি হয়েছিল পার্সোনালি, যে এই ধরনের ট্যাকটিক্যাল চেঞ্জ করতে গিয়ে যেটুকু আশা রয়েছে যে সেমিফাইনালে গিয়ে আরও একটা বেটার টিমের এগেনস্টে খেলবো, ফাইনালে গিয়ে যারা ফাইনালে যাচ্ছে তাদেরকে তো তোমাকে সমীহ করতেই হবে, সেরকম একটা টিমের এগেনস্টে খেলা হবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তো আরও চান্স রয়েছে কিভাবে এই টিমের প্লেয়ারদেরকে আরও বেশি তরতাজা করা যায়, ফিটনেস লেভেলটাকে 100%-এ রিচ করানো যায় এবং অবশ্যই কে কোন পজিশনে সবথেকে বেটার ডেলিভারি করছে সেটাকে দেখে নেওয়া যায়। এবার হ্যাঁ এটা তো ঠিক কথাই যে একজন কোচ তিনি এই ধরনের টুর্নামেন্টগুলোকেই পাখির চোখ করেন, যে কীভাবে তার টিমকে তিনি ডেভেলপ করেছেন, কীভাবে কোথায় কোথায় পজিশনে তিনি ভালো কিছু দেখতে পাচ্ছেন, কোথায় এখনও অবধি প্রবলেম রয়ে গেছে সেগুলোকে খুঁজে বার করতে হবে। অ্যান্ড এখানেই কোথাও কালকের ম্যাচটা দেখে আমরা যে কটা মোটামুটি ফল্ট দেখতে পেয়েছিলাম বা যে কটা কারেকশনের জায়গা বলো বা ইমপ্রুভমেন্টের জায়গা বলো দেখতে পেয়েছিলাম, সেটা তো আমরা আপাত চোখে দেখতে পেয়েছি। হোসে মলিনা তিনি আরও বেটার ওয়েতে দেখতে পেয়েছেন এবং সেইগুলো নিয়ে তিনি নিশ্চিতভাবেই কাজ করবেন। কিন্তু যেটা আমার বলার রয়েছে যে হয়তো পরবর্তী ম্যাচের প্রিভিউ সময় এই কথাগুলো আরও ডিটেলসে আলোচনা করতে পারবো, সেটা হচ্ছে মাঝমাঠ। দেখো নতুন একটা ফরমেশনে মাঝমাঠ ইউজ হয়েছিল, বাট সেটা পরবর্তী ম্যাচে চলবে কিনা সেটা তো পরে কথা বলা যাবে। বাট যদি পরবর্তী ম্যাচে আমরা আরও বেটার দুজন মিডফিল্ডারকে দেখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মিডফিল্ডের যে কন্ট্রোলটা, যেটা দেখো কালকের ম্যাচের একদম লাস্ট মোমেন্টে আমরা ফিল করতে শুরু করছিলাম যে কন্ট্রোল কী জিনিস হয় মাঝমাঠের, সেটা কিন্তু দরকার। কারণ উল্টো দিকে যে টিমটা আসবে তারা কিন্তু আরও বেশি এক্সপিরিয়েন্স থাকবে, তারা আরও বেশি ম্যাচ খেলেছে মোহনবাগানের বিরুদ্ধে তাদের প্লেয়াররা, এবং তারা কলকাতার এনভায়রনমেন্টটাকে জানে। যখন কলকাতাতে খেলা হচ্ছে সেখানে মোহনবাগানের প্রায় 30,000-40,000 অর মোর দ্যান দ্যাট সাপোর্টার কিন্তু সেই দিনকে উপস্থিত থাকবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে একটা বিরাট বড় চান্স রয়েছে উল্টো দিকের টিমটার কাছে যে ভালো কিছু করার, এবং সেই ভালো কিছু করাকে যদি আটকাতে হয় তাহলে নিশ্চিতভাবে মাঝমাঠের দখল দরকার। তো সেই মাঝমাঠের দখলের জন্য কাদের দরকার নিশ্চিতভাবে আমরা বুঝতে পারছি, পরের সময় কথা বলা যাবে। কিন্তু যে জায়গাটা আপাতত তো কিছু করার নেই, যে ডুরান্ড কাপের মধ্যে কিছু করা গেল, বাট যদি বিয়ন্ড দ্য ডুরান্ড কাপ আমরা ভাবি যে আইএসএল যখন থেকে শুরু হবে, চ্যাম্পিয়ন্স লিগ 2 যখন হবে, যখন সুপার কাপ হবে, যে 3টে টুর্নামেন্ট মোহনবাগানের কাছে ভাইটাল, এরপর আসবে যেগুলোতে সব থেকে বড় পরীক্ষা রয়েছে গোটা টিমের কাছে, সেখানে দাঁড়িয়ে একটাই ব্যাপার যে ইন্ডিয়ান সেন্টার ব্যাক লাগবে, এবং সেটা মোটামুটি আপাতত প্রায় রাস্তা তৈরি হওয়ার পথেই রয়েছে। কারণ একটা ফরমেশন যেটা অন্ততপক্ষে মলিনা তিনি কালকের ম্যাচে নিয়েছিলেন, হয়তো তিনি সেমিফাইনালের দিনকেও নেবেন, হয়তো ফাইনালে গেলে সেই দিনকেও তাকে নিতে হবে, কারণ তার কাছে মাল্টিপল অপশনস আপাতত নেই যে খুব বেশি তিনি ডিফেন্সের জায়গাটাকে ঘুরিয়ে ফিরিয়ে বিরাট কিছু ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে ডাবল ফরেন সেন্টার ব্যাক দিয়ে ম্যাচ স্টার্ট করা। এটা কিন্তু ওভারঅল আইএসএলে বা সুপার কাপে হবে না। সুপার কাপে এখন কী নিয়ম থাকবে আমি যাচ্ছি না, আইএসএলে এটা হবে না, কারণ সেই জায়গাতে কিন্তু আপফ্রন্টে বলো বা মাঝমাঠে বলো একজন করে বিদেশির অভাব কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারবো। সেখানে কোথাও বল হোল্ডিং, ডিস্ট্রিবিউশন, গেম চেঞ্জিং একটা যে কোয়ালিটি দরকার সেটা আমরা ফিল করতে পারবো। তো সেই জায়গাতে যদি প্রীতম কোটাল চলে আসে তাহলে প্রীতম একজন বিদেশি ডিফেন্ডার, টম বা আলবার্তো রড্রিগেজের মধ্যে একজন, এবং তার সাথে সুভাশিস বোস, এই কম্বিনেশন যদি আমরা দেখি 3 ব্যাক সিস্টেমে যদি টিম যায় তাহলে একটা বেস্ট। আর যদি 4 ব্যাক সিস্টেমে যায় তাহলে আশিস এবং সুভাশিস দুদিকে দুটো সাইড ব্যাকে এবং প্রীতমের সাথে একজন বিদেশি ডিফেন্ডার সেন্টার ব্যাকে। তো সেই জায়গাতে আমরা আরও একজন বিদেশি প্লেয়ারকে, সেটা পেত্রাতস হোক বা সেটা তোমার গ্রেগ স্টিওয়ার্ট হোক, তাকে কোথাও আমরা গেম যে রোলটা রয়েছে, গেম মেকিং যে রোলটা রয়েছে সেই রোলটাতে আমরা দেখতে পাবো। তো সেখানেই কোথাও মনে হয় যে প্রীতম কোটালের সিগনেচারটা এই মুহূর্তে দাঁড়িয়ে টিমের সব থেকে ইম্পর্টেন্ট সিগনেচার হয়ে দাঁড়িয়েছে, যেখানে আর কোথাও কিন্তু ভাবনা চিন্তার কোনো অবকাশ নেই বা এটা ভাবার জায়গা নেই যে অন্য কেউ সেই জায়গাটা নিতে পারবে কিনা, অন্য কাউকে দিয়ে করানো যাবে কিনা। মোটামুটি যা কিছু পরীক্ষা নিরীক্ষা ছিল সেটা কোচ করে দেখে নিয়েছেন, এবং সেখানে আমরা যদি এই জিনিসটা ফিল করতে পারি তাহলে তার মতো একটা লোক তো আমাদের থেকে অন্তত
50 টাইমস বেটার ফিল করতে পারছেন যে অ্যাকচুয়ালি কি দরকার। সো এটার থেকে আর বেশি কিছু ডিমান্ড আপাতত মোহনবাগান ফ্যান্সের কিন্তু নেই। তো তোমাদের কি ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং দিস থিং অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে থাকো। আর লাস্ট একটা সিগনেচারের খবর দিয়ে শেষ করবো, সেটা কিন্তু আই লিগ ক্লাবে হয়েছে। মানে এই রকম সিগনেচার যদি আইএসএল ক্লাবে হয় তখন আলাদা করে কিছু বলার থাকে না, কারণ একটা প্লেয়ার আসছে যার প্রিমিয়ার লিগে 133টা অ্যাপিয়ারেন্স রয়েছে, 23টা গোল রয়েছে, 3টে অ্যাসিস্ট রয়েছে। তবে হ্যাঁ, একটা কথা ঠিক যে প্রিমিয়ার লিগের প্রথম যে 3টে সিজন ওর কেরিয়ারে সেখানেই প্রায় 101 ম্যাচে 23টা গোল হয়ে যায়। বাট পরে যখন পরের 3টে সিজনেও 32টা ম্যাচ খেলে সেখানে একটা গোল কিন্তু করতে পারেনি, কোনো অ্যাসিস্টও নেই, সেইভাবে কোনো রকম ছাপ ফেলতে পারেনি। প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে, বিভিন্ন ক্লাবে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে, তবে সবথেকে বেটার এক্সপিরিয়েন্স 133টা ম্যাচ প্রিমিয়ার লিগে এবং ইংল্যান্ডের হয়ে বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলেছে। বাট পরবর্তী সময় ইংল্যান্ডের আর জাতীয় দলের সুযোগ না পেয়ে বুরুন্ডিতে চলে যায়। তো সেই বুরুন্ডির স্ট্রাইকার 31 বছর বয়সী সাইদো বেরাহিনো, এই প্লেয়ারটা কিন্তু রাজস্থান ইউনাইটেড এফসিতে জয়েন করেছে। তো এই সিগনেচারটা দেখলেই বুঝতে পারা যায়, যেটা নিয়ে অনেকেই বলছে যে এই প্লেয়ারটা ইন্ডিয়ান ফুটবলে আসা বা আই লিগে আসা মানে কিন্তু একটা রেকর্ড তৈরি করে দিতে পারে। আবার এমনও হতে পারে যে এতটা হাইপ দিয়ে নিয়ে আসা হলো, এত ভালো ট্যালেন্টেড কোয়ালিটি একজন প্লেয়ার, বাট দেখা গেল যে ইন্ডিয়ান ফুটবলে এসে কিছুই করতে পারছে না, আমাদের সয়েলের সাথে আমাদের ক্লাইমেটের সাথে একদমই ম্যাচ করতে পারছে না। তো দেখা যাক, দুটো চান্সই কিন্তু অলওয়েজ এই ধরনের বড় প্লেয়ারদের ক্ষেত্রে থেকে যায়। এরা মডারেট তো খুব পারফরমেন্স করে যাবে না যে ওই 4-5টা গোল করে দিয়ে চলে গেল, এরকম না। মানে করলে হয়তো দেখা গেল যে 18-20টা গোল মেরে দিয়ে বেরিয়ে গেল, আবার না করলে এতটাই ফেল করলো যে তাকে হয়তো মাঝপথে ছেড়েও দিতে হলো। সো আমি অন্তত সাইদো বেরাহিনোর সিগনেচারটা নিয়ে ভীষণভাবে ইমপ্রেসড এবং যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। আরও চাই যে আই লিগ ক্লাবগুলো এই ধরনের খরচা করুক, ভালো ভালো প্লেয়ার নিয়ে আসুক, কারণ তাদের ফোকাসটা আপাতত কিন্তু সেট হয়ে গেছে যে আই লিগে চ্যাম্পিয়ন হতে হবে, প্রমোশন পেয়ে কিন্তু আইএসএলে যেতে হবে। তো এই সিজনে দাঁড়িয়ে আমি অন্তত আই লিগ নিয়ে বলতে চাই যে গোকুলাম কেরালা বা শ্রীনিধি ডেকান্ত ছিল, তবে তার পাশাপাশি রাজস্থান ইউনাইটেড এবং ইন্টারকাশি এই দুটো টিমকেও কিন্তু ভীষণভাবে তোমাকে কাউন্টিংয়ের মধ্যে রাখতে হবে। এই 4টে টিমের মধ্যে কোনো একটা টিমে কিন্তু আগামী সিজনে আইএসএলে আসতে চলেছে, এটা প্রায় কনফার্ম। তবে হ্যাঁ, আমি পার্সোনালি যদি দেখি যে রিয়েল কাশ্মীর আসছে তাহলে ভীষণভাবে খুশি হব, কারণ ওই যে একটা এনভায়রনমেন্ট, ওই যে একটা কি বলবো, আলাদা একটা ওয়েদারে খেলা, আলাদা একটা বিউটি রয়েছে কাশ্মীরের, সেই স্টেডিয়ামে যদি আমরা খেলা দেখি তাহলে তার থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। তো রিয়েল কাশ্মীরকে একটা মানে কি বলবো, হার্ড বাজি রাখতে হবে। বাট বাকি এই 4টে টিমের মধ্যে কেউ একটাই হয়তো আইএসএল আসতে চলেছে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।